বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয়, বিশেষ করে অর্থনীতির সঙ্গে সম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসাচ্ছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিবিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এবং আমার ডানে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি আপনাদেরকে প্রশ্ন করি ডক্টর ফাহমিদা খাতুন, আপনাকে প্রথমে যে আমরা কি নির্বাচনের আগের অর্থনীতি নিয়ে আলোচনা করব না নির্বাচন পরবর্তী অর্থনীতি নিয়ে আলোচনা করব? ধন্যবাদ আপনাকে এই একটা গুরুত্বপূর্ণ সময়ে আমাকে ডাকার জন্য, কারণ আর কিছুদিন পরেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই জন্যই হয়তো আপনি এই প্রশ্নটা করলেন যে নির্বাচনের আগে বা পরের। দেখেন, মানুষ তো সামনের দিকে এগিয়ে চলে, সুতরাং আমি পিছনে আপাতত রেখে সামনেরটাকে নিয়ে আলাপ করতে চাই এবং মানুষও কিন্তু সামনেরটাই দেখতে চায়। পিছনে তো তারা যেই কষ্ট করার, সংগ্রাম করার সেগুলো করেই ফেলেছে, ভালোর জন্য করে ফেলেছে। সেই জন্য আমার মনে হয় যে সামনেরটা নিয়ে আলোচনা করাই ভালো। ডক্টর মজিদ, আপনি? আমিও একমত এই অর্থে, কারণ গতস্ব শোচনা নাস্তি, এমনি একটা কথা আছে আর কি। যা হওয়ার হয়ে গেছে, তবে এটা ঠিক, কিন্তু যা হওয়ার হয়ে গেছে এর উপরে ভিত্তি করেই তো সামনেরটা। সেটাই আমি বলছি, 25 ভালো না হলে 26 ভালো হবে এ কথা বলা যায় না, বা 27 ভালো আসছে এ কথা বলা যায় না। সুতরাং 25-এর আলোচনা আসবে, কথা আসবে, সেখান থেকে শিক্ষা নেওয়ার কিছু ব্যাপার থাকবে, এটা ঠিক। তবে আমাদের সবসময় এটা থাকবে যে আমরা সামনের দিকেই আসলে এগুচ্ছি এবং সামনের কথাটাই বলতে হবে, সেইটার থেকেই প্রাসঙ্গিক কিছু কিছু বিষয় তো অবশ্যই আসবে। তো ডক্টর ফাহমিদা খাতুন, এমনিতে আমরা আগে শুনেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা ভঙ্গুর অর্থনীতির ভিত্তির উপরে দাঁড়িয়ে যাত্রা শুরু করেছিল। প্রায় 17 মাস তারা পার করলেন। কেমন করলেন, কতটা এগিয়ে নিলেন, বা কোন জায়গায় কোন ভিত্তির উপরে দাঁড়িয়ে আসলে নতুন সরকার যদি ঠিকঠাক মতো নির্বাচন হয়, নির্বাচনের পরে যারাই বিজয়ী হন না কেন তারা শুরু করবেন? এবং প্রায়োরিটি হিসেবে যদি আমরা বলি, অনেক সময় অনেক সরকার 100 দিনের একটা কর্মসূচি বা 6 মাস, 1 বছর, প্রথম বছর, আপনি কি মনে করেন কোন জায়গাগুলো অ্যাড্রেস করা দরকার? অনেকেই বলেন, যেমন সাম্প্রতিককালে এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট যেটা বেরোলো, সেখানে বলছে যে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে অর্থনৈতিক ঝুঁকি এবং নিরাপত্তার ঝুঁকি। সেটাও যদি আমরা মাথায় রাখি, বা আপনি একমত কিনা আমি জানি না, আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। অর্থনীতির সামনের দিক যদি আলোচনা করি, তাহলে তো আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটার একটা বিশ্লেষণ দরকার, কিংবা অন্তত একটা অবস্থানটা সঠিকভাবে জানার প্রয়োজন রয়েছে। এবং যেই অবস্থায় আমরা বর্তমানে আছি সেটাকে যে খুব ভালো বলা যাবে সেটা কোনো সুযোগ নেই, কারণ যেই অর্থনৈতিক অবস্থাটা উত্তরাধিকার সূত্রে পাওয়া গিয়েছিল, কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা পেয়েছিলেন, সেটা খুব ভালো অবস্থায় ছিল না, খুবই ভঙ্গুর অবস্থায়। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা একেবারেই দুর্বল থেকে দুর্বলতম হয়েছে, কারণ অর্থনীতির প্রায় সবগুলো সূচকই ভঙ্গুর অবস্থায় ছিল। সেখান থেকে বলা যাবে না যে ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু কোনো কোনো সূচকের পতন থামানো গেছে এবং কোনোটা একটু ভালো অবস্থায় যাচ্ছে। আমি যদি ব্রড কয়েকটা, মোটা দাগে কয়েকটা অবস্থার কথা বলি, এবং যেটা কিনা কয়েকটা সরাসরি সাধারণ জনগণকে প্রভাব ফেলছে, সবই প্রভাব ফেলে কিন্তু সরাসরি, সেটা হচ্ছে মূল্যস্ফীতি। তো এই মূল্যস্ফীতি কিন্তু এই সরকার পেয়েছে আগের থেকেই, গত 3 বছর থেকেই উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আমরা রয়েছি, এবং মূল্যস্ফীতি এই ডাবল ডিজিটে 10% উপরে, 11% উপরে চলে গিয়েছিল। সেটার কারণ ছিল যে এটার থামানোর জন্য যে নীতিটা, সেই নীতিটা কিন্তু সঠিক সময় নেয়নি সরকার। তো এই সরকার এসে এই যে উচ্চ মূল্যস্ফীতির চাপটা, এই চাপটা আপনার সাধারণ জনগণ, মধ্যবিত্ত, ব্যবসা প্রত্যেককে কিন্তু আঘাত করে, এবং সেটা খুবই জরুরি। তা না হলে কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড সব কিছু এটা মাধ্যমে প্রভাবিত হয়ে অর্থনৈতিক একটা নেতিবাচক অবস্থার দিকে যায়, সেটা আমরা পরে বিশ্লেষণ করতে পারি। কিন্তু যেটা করলেন তারা, যে মনিটারি পলিসি অর্থাৎ মুদ্রানীতির মাধ্যমে প্রথম একটা এটার অস্ত্র বলা যায়, তো সেটা তারা চালু করলেন। মুদ্রানীতিটাকে করলেন যে একটা সংকোচনমূলক মুদ্রানীতি, অর্থাৎ এখানে সুদের হার বাড়িয়ে বাজারে টাকার কিংবা মানি সাপ্লাই যেটা, সেটা কমানোর একটা প্রচেষ্টা।
কিন্তু আমরা সেটা দেখলাম যে সেটা খুব একটা কার্যকর হয়নি, এবং বাংলাদেশে সেটা কার্যকর হবে না এককভাবে, যেহেতু এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আরেকটা হচ্ছে যে আমি যদি মুদ্রানীতি সংকোচনমূলক রাখি এবং রাজস্ব নীতি একটা এক্সপ্যানশনারি রাখি, তাহলে সেটা কাজ করবে না। কারণ এর আগে আমরা দেখেছি যে আসলে সরকারের অনেক ব্যয় চলছিল, সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারের প্রশাসনিক ব্যয়, পরিচালন ব্যয় সমস্ত থাকে। এবং তো ওদিকে আমরা অপ্রয়োজনীয় প্রকল্প, যেগুলো মেগা প্রকল্প তো বটে, এবং তাছাড়াও বিভিন্ন ধরনের প্রকল্প, সেই একদিকে আমি টাকা বাজার থেকে সংকোচন করার চেষ্টা করছি, আরেকদিকে খরচ করছি, এটা তো একটা সাংঘর্ষিক। তো দুটো পলিসির মধ্যে কোনো কোহেরেন্স নাই। এছাড়াও থাকে যে ট্রেড পলিসিরও থাকে, শুল্ক বিষয়ে থাকে, কারণ আমরা তো আমদানি করে থাকি, সেখানে অনেক শুল্ক দিয়ে ইম্পোর্ট ডিউটি থাকে, যার কারণে মূল্যটা বেড়ে যায় অনেক কারণে। কারণ আন্তর্জাতিক বাজারে একটা সময় মূল্য বেড়েছিল, কিন্তু তারপরে তো অনেক দিন থেকেই প্রায় সব পণ্যের মূল্য নিম্নমুখী, সেটার প্রভাব আমরা দেখতে পাই না। তো সব নীতিমালাগুলোর একটা কোহেরেন্স এখানে প্রয়োজন, এবং তার বাইরেও, এই নীতিমালার বাইরেও আরও কিছু আছে যেগুলো হচ্ছে ডিস্টরশনারি পলিসি হিসাবে কাজ করে। যেমন ধরুন চাঁদাবাজি, যেমন ধরুন একটা লজিস্টিক্স, যখন এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহনের মাধ্যমে আসে পণ্যগুলো, সেখানে বিভিন্ন ধরনের দুর্নীতি কিংবা চাঁদাবাজি থাকে, সেগুলো কিন্তু কস্টকে বাড়িয়ে তোলে। এই সামগ্রিক একটা প্যাকেজের মাধ্যমে, সামগ্রিক বহুমুখী এক কর্মকাণ্ডের মাধ্যমে মূল্যস্ফীতি কমানোর যে প্রচেষ্টা, সেটার মধ্যে দুর্বলতা ছিল এবং এখনও আছে। তারপরেও এখানে কিছুটা কাজ করছে, কারণ আমরা দেখেছি যে এখন সেটা নেমে এসেছে 8.5% কাছাকাছি এরকম। সো কিছুটা কাজ করছে, কিন্তু যতখানি কাজ করার কথা এই পলিসিগুলো সেটা কাজ করছে না। এবং এটার পরে বিস্তারিতভাবে আলাপ করতে পারি। আমি মূল্যস্ফীতির কথা এখনকারই বললাম। আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, কর্মসংস্থান, কারণ একদিকে আপনি জিনিসপত্রের দাম বাড়ছে, আরেকদিকে মানুষের হাতে আয় নাই, মানুষের চাকরি নাই, এবং যাদের চাকরি আছে তাদের কিন্তু মজুরিও বাড়ছে না। তো কর্মসংস্থানটা কিভাবে আসবে, সেটার সাথে আবার বিনিয়োগটা জড়িত রয়েছে। তো এই জন্যই আমি বলছি যে তিনটা বিষয় কিন্তু খুবই স্বল্প থেকে মধ্যমেয়াদী: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি। এই বর্তমান সরকার এখানে খুব সাফল্য দেখাতে পেরেছে বলে আমার মনে হয় না, এবং আগামী নির্বাচনের পরে যে সরকার আসবে তাদেরকে অবশ্যই এইগুলো দিয়ে শুরু করতে হবে। কিন্তু এই তিনটের উপরই প্রধানত ইনিশিয়ালি ফোকাস, কিন্তু তারপরে আরও সমস্যা আছে। আপনি বলতে পারেন ব্যাংক সমস্যা কোথায় গেল, সেটা তো সমাধান হয়নি। কিংবা এই যে সরকারের ঋণ নির্ভরতা বাড়ছে, সেটা কোথায় গেল? জ্বালানি সংকট, সেটা কোথায় গেল? তো সমস্যার তো আমাদের অন্ত নাই, সেইগুলো মাথায় রাখতে হবে। তো এই নির্বাচিত সরকারকে একটা আসলে প্রথম 100 দিনেই এই কোন স্বল্প মেয়াদে কেমন হবে, মধ্যমেয়াদে তারা কি করবে, দীর্ঘমেয়াদে তারা কি করবে, সেই ধরনের একটা পরিকল্পনা থাকতে হবে। তো আমি আসছি আবার আপনার কাছে। ডক্টর মজিদ, আপনি কি মনে করেন? একদম প্রাথমিক ফোকাস তাদের ইনিশিয়াল স্টেজে শুরু করবার কিক অফের সময় কি ঠিক করতে হবে, মানে কোন জায়গাগুলো ফিক্স করতে হবে? না, আমি মনে করি যে সময়টা অ্যাকচুয়ালি 24 সালের যে কয় মাস, সেটা তো ছিল একটা আইসের দাস গোছানোর জন্য, বোঝা যাচ্ছিল না কি করা হবে। 25-এ এসে মনে হলো প্রথম 6 মাস গেলই যে আদৌ নির্বাচন করা হবে কি হবে না, না এনারাই টেনে নিয়ে যাবেন, একটা অনিশ্চিত অবস্থা। যখন থেকে নির্বাচনের ধুম উঠল, তখন দেখা গেল যে প্রস্তুতিতে অনেকটা গলদ বা বিষয় আছে আর কি। এবং এই পুরো সময়টা কেটে গেছে সংস্কার করতে যেয়ে, সংস্কারের আইডিয়া নিতে, প্ল্যান করতে, বড় বড় রিপোর্ট তৈরি করতে, এইসব করতে গেছে। ন্যারেটিভ তৈরি করতে পারে রেটরিকের মধ্যে, নাকি সংস্কার হয়েছে কিছু? না, সংস্কার হয়নি। আমি বলছি সংস্কারের কার্যপত্র তৈরি হয়েছে আর কি শুধু। যেমন ঐতিহাসিক যে শ্বেতপত্রটা তৈরি হলো, সে কেউ পড়বে কিনা, মানে পড়ার তার কোনো অ্যাকশন আসেনি আর কি। যাই হোক, সেটা প্রথম দিকে করা হয়েছিল। তো এখন সার্বিকভাবে যে বিবেচনা, যে 24টা ওইভাবে গেল, 25 তো এই দোদুল্যমানতায়, আর এখন হঠাৎ করে নির্বাচন আসবে, নির্বাচন হতে হবে, কারণ নির্বাচন না হলে একটা স্থিতিশীলতার পথে ওঠাটা আসলে কঠিন। অন্য যে যতই তথ্য বলুক, এটা উঠতে হবে। এখন আমি একটু অন্যভাবে জিনিসটা দেখি। 2021-22-এর শ্রীলঙ্কান অর্থনীতি ঠিক যে কারণে একদম মানে পতনের পথে চলে গিয়েছিল, যে এত পতনের পথে যে তার ডেট সার্ভিসিং করতে পারতেছিল না, এবং আমরাও বাংলাদেশও তাকে কিছু সাহায্য দিতে হয়েছিল সেই সময়,
ডেট সার্ভিসিং তাদের প্রথম ইয়ে কমে গেল, তাদের রেমিটেন্স কমে গেল, তাদের জনগণের সাথে সম্পর্কটা খুব প্রচণ্ডভাবে খারাপ হয়ে গেল। IMF-এর ওই যে কিছু পদ্ধতি পালন করতে যেয়ে জনগণ খুব ক্ষেপে গেল। আমাদের যেটা মূল্যস্ফীতির ব্যাপার বলছি ওখানে, এবং তাদের ইন্টারনাল রেভিনিউও যথেষ্ট কমে গেল। এই যে 5টা কারণে তারা পতন হচ্ছিল, ওর সাথে ভিসাভিস আমি যদি এখন দেখি যে 23-24 অর্থ বছরে বা পরের বছরে বর্তমান পর্যন্ত তারা কিন্তু এই 5টার থেকে মোটামুটি কাটিয়ে উঠেছে। এই জন্যই তাদের এখন রিজার্ভ বেড়েছে, তাদের রেমিটেন্স এখন আসছে, ভালো রেমিটেন্স আছে, তারা তাদের অভ্যন্তরীণ রাজস্ব বেড়েছে, এবং সবচেয়ে বড় কথা মূল্যস্ফীতি তারা খুব সুন্দরভাবে কমিয়ে এনেছে। তাদের মূল্যস্ফীতি এখন কিন্তু যথেষ্ট কম। বাংলাদেশ সরকার তো বলছে তার রেমিটেন্স বেড়েছে। না আমি এদিকে আসছি, তো এই হয়েছে আর কি। এবং সবচেয়ে বড় যে পরিবর্তনটা তাদের এই উঠে আসার ব্যাপারে, তারা IMF-এর সাথে খুব কড়াভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে। কারণ IMF-এর সত্যের কারণেই, IMF-এর কিছু বুদ্ধি শোনার জন্যেই তাদের কৃষি বা অন্য আমদানি রপ্তানিতে যে সমস্যাগুলো হয়েছিল সেটার জন্যই যে আন্দোলনটা হলো, আন্দোলনের পরে পাবলিক বা সকলে বলল যে IMF-এর সাথে আপনি দফা রফা করেন, কারণ ওই কথা শুনিয়ে আপনি এ করতে পারবেন না। তো সেইটাই IMF-এর সাথে তারা শেষে বলল যে আপনি আমারে একটা বেল আউট প্ল্যান দেন, অল্প দেন, আমি 2.5 বিলিয়ন নেব, এবং আমার সত্য আমার অনুগামী থাকতে হবে, আপনার কথা শর্ত শুনিয়ে আমি এই ইকোনমির আর ইয়ে করতে পারবো না। এই স্ট্রং পজিশনটা কিন্তু শ্রীলঙ্কা নিল আর কি, নেওয়াতে তারা উঠে আসছে। এর সাথে ভিসাভিস যদি আমি এখন আমার বাংলাদেশের অবস্থা দেখি, মূল্যস্ফীতির ক্ষেত্রে ওরা যেখানে একেবারে কমই আনতে পেরেছে, পাবলিকের ট্রাস্ট আনতে পেরেছে, মানুষ মোটামুটি এখন একটা স্থিতিশীল আছে, আমরা কিন্তু মূল্যস্ফীতিটাকে কন্ট্রোল করতে পারিনি বা হইনি, এবং যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে। এবং ওইটাই ভিসাভিস অন্যান্য সকল ক্ষেত্রে অস্থিরতা, মজুরি কমে যাওয়া, তারপরে নানান ধরনের মবক্রেসি বা ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে আর কি। রিজার্ভের ব্যাপারে হচ্ছে কি, আমাদের কিছুটা রিজার্ভ আস্তে আস্তে বাড়ছে, কিন্তু সেই রিজার্ভটা কতটা প্রকৃত রিজার্ভ সেটাও একটা বড় প্রশ্ন। কারণ গত কয়েক মাসে বলা হচ্ছে যে রেমিটেন্স খুব বেশি আসতেছে। এই রেমিটেন্স কি ফুল রিয়াল রেমিটেন্স না রিপ্যাট্রিয়েশনও তো থাকতে পারে এর ভিতরে? এটা বোঝার দরকার। এই জন্যেই খুব ইম্পর্ট্যান্ট, এই জন্যেই যে পিওর রেমিটেন্স যদি আসে তাহলে সেটা আমার ইকোনমিতে, আমার রিজার্ভে, আমার কাজে, আমার মানি সাপ্লাইয়ে, আমার অন্যান্য ব্যাপারে একটা ইতিবাচক ফলাফল থাকবে। আর যদি রিপ্যাট্রিয়েশন আসে, তার মানে যে টাকা চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল বা কোনো কারণে সেই টাকা আসতেছে, যদি আসে তো এসে তো ও টাকা তো ওর টাকা, ওই টাকা ও কিন্তু যেভাবে হোক নিয়ে নেবে, এবং ও কোথায় খরচ করবে সেখানে সরকারের কিন্তু কোনো কন্ট্রোল বা কিছু থাকবে না। আরেকটা বড় সমস্যা হচ্ছে যে আমি রেমিটেন্সের জন্যে, রেমিটেন্সকে উৎসাহিত করার জন্য 2.5% একটা ইনসেন্টিভ দিতাম, এখন দেখা যাচ্ছে সকলকেই 2.5% দেওয়া হচ্ছে। তো তার মানে রিপ্যাট্রিয়েশনেরও 2.5% দিতে হচ্ছে। তাহলে এই হিসাবটা, এই ব্যাপারটা স্বচ্ছ করা দরকার বাংলাদেশ ব্যাংকের বা ব্যাংকিংগুলোরে, যে আমি প্রকৃত রেমিটার যারা, তারকে আমি 2.5% দিচ্ছি, তার কাছ থেকে কত আসছে প্রকৃত। কারণ আমার ম্যান পাওয়ার ফ্লো এবং চাকরির এর সাথে এই রেমিটেন্সের ফ্লো কিন্তু মিল খাচ্ছে না, যে এত টাকা আসতেছে আর আসছে কেন, আসছে আসলে এখানে রিপ্যাট্রিয়েশনের ব্যাপারটা। তো অর্থাৎ এই কারণে রেমিটেন্সের প্রকৃত রেমিটেন্স হলে আমার রিজার্ভটা যদি প্রকৃতপক্ষে বাড়ে, তাহলে আমি একটা স্থিতিশীল অবস্থায় থাকবো। এটা আর কি অবস্থা। আর IMF-এর ব্যাপারে আমি বলি, আমাদের এখানে দুটো বিরাট শার্প ডিফারেন্স। ওরা IMF-এর সাথে পুরো আগেরটা বাতিল করে দিয়ে তারপরে তার সাথে আলাদা করে একটা বেল আউট প্ল্যান করে এদের দিকে সত্য অনুকূল রেখে যেটুকু নেওয়া দরকার সেইভাবে তারা গিয়েছে। দে বিকেম টাফ উইথ এবং IMF-কে বলেছে যে তুমি আমার যদি সত্যিই হেল্প করতে চাও তাহলে আমাকে এইভাবে করতে হবে, যেটা আমি কন্ট্রোল করতে পারবো না সেটা দিয়ে হবে না। আমার এখানে IMF-এর সাথে মনে হলো সেই প্রতাপাদিত্যের আমলের যে শর্তে যে লোন নেওয়া হয়েছিল বা নেওয়া হয়েছে, সেই শর্তগুলো সবই রাখা হয়েছে, যেখানে আছে যে আমার বারবার কন্ট্রাডিকশান, আমার গ্যাসের দাম, আমার এর সব কিছুতে তার ওই শর্ত মেনে চলতে হচ্ছে। আমি এদিকে যারা তখন নিয়েছিলেন যে মনে করছিলেন যে নিয়ে নেই তারপরে দেখা যাক, হ্যাঁ আমরা দেখবো, এখন তো আমরা দেখবো তো নাই, আর নিয়ে যাওয়া দেখা না, কিন্তু আমার শর্তগুলো কিন্তু পালন করতে হচ্ছে। সেই শর্ত পালন করার জন্যেই কিন্তু ওই যে ইন্টারনাল রিসোর্স রেভিনিউ বাড়াতে হবে, তবে যেসব শর্তগুলো, সেগুলো কিন্তু কোনো অগ্রগতি কিন্তু আসলে ওইভাবে হয়নি।
ওই শুধু বলছে, এবং শোনা যাচ্ছে যে আরও ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে রেভিনিউ খাতে করার জন্যে নেওয়া হচ্ছে, এবং এইসব ব্যাপারগুলো কিন্তু স্বচ্ছ থাকছে না, জনগণের কাছে জানা থাকছে না। অর্থাৎ আমি IMF-এর বা বিশ্ব ব্যাংকের বা এই শর্তগুলো মানার ব্যাপারে এখানে বাংলাদেশকে আমি একটি ভিন্নতর অবস্থায় দেখছি। শ্রীলঙ্কানরা যেটা করেনি, শ্রীলঙ্কানরা সেটা অন্যভাবে করেছে, এবং শ্রীলঙ্কানরা এই এত সংস্কারের কথা, এত স্টাডি, এইসবের দিকে তারা একটু আস্তে আস্তে আছে। তারা মনে করছে আগে আমি দেশকে স্থিতিশীল করি, অর্থনীতিকে স্থিতিশীল করলে তখন আস্তে আস্তে হবে। তো ফলে সেখানের গোতাবাইয়া যে সিঙ্গাপুরে আছে, ইট ডাজ নট ম্যাটার এনিথিং, এবং জনগণকে কিচ্ছু মনে করে না, ওরা তার পাত্তা দেয় না। আর আমাদের এখানে কিন্তু যারা পালিয়ে গিয়েছেন তারাই কিন্তু একটা মূর্তিমান একটা এখন আতঙ্ক অবস্থানে আছেন এই জন্যই, কারণ তারা টাকা নিয়ে গেছেন এবং সেই টাকা ক্যারি করছেন। গোতাবাইয়া কিন্তু টাকা ওর ফ্যামিলি ওরা করেছে ঠিকই, কিন্তু সিঙ্গাপুরে বসে সেই টাকা খরচ করে বা পাঠিয়ে এখানে গন্ডগোল বাঁধাচ্ছে, সেটাতে কিন্তু তারা নাই, বা সেই সময় নেই। আমার এখানে সমস্যা হচ্ছে যে যারা টাকা নিয়ে গেছেন, তাই তারা যেখানে থাকুক খুব স্পষ্ট যে তারা এখানে বিশৃঙ্খলা সৃষ্টির বা নানান ধরনের করা, এমনকি ওয়ার্ল্ড ব্যাংকে যে কেসও করেছে এই যে ইয়েস আলম গ্রুপ, হ্যাঁ, তার মানে চ্যালেঞ্জিং, দে আর চ্যালেঞ্জিং, টাকা তো চুরি করলেনই, আবার চ্যালেঞ্জ করছেন গভর্নমেন্টকে, এবং সেই কারণেই গভর্নমেন্ট এই ব্যাপারে টাকা কখন উদ্ধার হবে, কি করা যাবে, এইসব পদক্ষেপে কিন্তু জনগণের কাছে আসলে আরও স্পষ্ট হওয়া দরকার যে আপনি কী করছেন বা কি করা হচ্ছে। যেমন 5টা ব্যাংক একত্রীভূত করা হলো, এর রসায়নটা কি, এর পুরো অবস্থাটা কি, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, কি করা হবে, কি জন্য কি করা হবে, এই জিনিসগুলো অন্তত রোড ম্যাপটা কি, এটা কিন্তু কারণ এর সাথে জনগণের আস্থা, গ্রাহকের কাছে আস্থার প্রশ্ন ব্যাপারটা জড়িত। তো সেই জন্যই এই জিনিসগুলোকে যদি স্পষ্ট করা হয়, খুব স্পেশালি রোড ম্যাপ দিয়ে বলা হয় যে না আমি এই করছি, তাহলে জনগণ যদি দেখে যে না টাকা চুরি হয়েছে তো ঠিক আছে, কিন্তু চোর পালিয়ে যাবে, চোরের কিছু বলা হবে না, এই জিনিসটা যদি জনগণের মনে যদি এস্টাবলিশ হয়ে যায়, তাহলে কিন্তু আর আস্থা ফিরিয়ে আনা, তাদেরকে আবার নতুন করে নতুন উদ্যমে জাগিয়ে তোলা, এটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। সুতরাং আমি বারবার মনে করি, ডক্টর ফাহমিদাও যথার্থ বলেছেন, ওই জনগণকে নিয়ে, জনগণের কথা খুলে, জনগণের বিষয়কে, জনগণের ওই যে মূল্যস্ফীতির কথা দিয়ে বলছি, যেটা বলছি, সব ক্ষেত্রেই সব পরিকল্পনায় যেন এটা থাকে যে জনগণ শুড গেট এ গুড মেসেজ, তাহলেই তারা এতে উঠবে। এবং ওইটার থেকে শেষ সেন্টেন্স হচ্ছে এই যে নতুন সরকারের কাজ হবে, প্রধানতম কাজ হবে জনগণকে সম্পৃক্ত করে, জনগণকে আস্থায় আনার কর্মসূচি নিয়ে এগোতে হবে। ডক্টর ফাহমিদা খাতুন, ধন্যবাদ। আপনি শুরুর দিকে গ্লোবাল রিস্ক রিপোর্ট 2026-এর কথা বলছিলেন, তো সেখানে বাংলাদেশ সহ অন্যান্য অনেক দেশেরই একটা চিত্র দেওয়া আছে কোন কোন ঝুঁকি আছে এবং বিশ্বের জন্য, এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা মেসেজ আমাদেরকে দেয়। সেখানে স্বল্পকালীন, অর্থাৎ স্বল্প থেকে মধ্যম মেয়াদী 2 বছরের জন্য কি ঝুঁকি আছে, 10 বছরের জন্য কি ঝুঁকি আছে, দীর্ঘমেয়াদে। তো সেখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা তো হচ্ছে যে আমরা জানি যে ঝুঁকির মধ্যে সাধারণত কি থাকে, যে রাষ্ট্রে রাষ্ট্রে, দেশে দেশে সশস্ত্র সংগ্রাম, যুদ্ধ, এগুলো তো একটা আছে। কিন্তু এখন আর ঝুঁকিটা শুধুমাত্র আপনার এই যে যুদ্ধের মধ্যে, অর্থাৎ সমর যুদ্ধের মধ্যে সীমিত নেই, এটা অর্থনৈতিক যুদ্ধের মধ্যেও জড়িয়ে গেছে। অর্থাৎ যেটা আমরা বলি যে ভূ অর্থনৈতিক, জিও ইকোনমিক কনফ্রন্ট্রেশন, এইটার মধ্যে গেছে। সেটা কিভাবে, সেটা দেখেন যে আমরা লক্ষ্য করেছি যে এই যে শুল্ক, দেশের বিভিন্ন দেশের উপরে যে শুল্ক আরোপ করা, এবং বিনিয়োগে প্রতিবন্ধকতা, তারপরে প্রযুক্তি হস্তান্তর এক দেশ থেকে প্রযুক্তির সেখানে, অর্থাৎ প্রোটেকশনিজম, যে আগে যেমন একটা মুক্ত অর্থনীতি ছিল, ক্যাপিটাল ফ্লো এক দেশ থেকে আরেক দেশে, বিনিয়োগ, প্রযুক্তির হস্তান্তর, তারপরে হচ্ছে যে ট্রেড কে বাড়ানোর জন্য শুল্কর, কোনো দেশে শুল্ক মুক্ত প্রবেশাধিকার, এই সমস্ত বিষয়গুলি কিন্তু এখন একটা প্রতিবন্ধকতা হয়ে গেছে। এবং তারপরে তাছাড়া আরও কোনো দেশ
একেবারে সাপ্লাই চেইন ডিসরাপশন করছে, বন্ধ করে দিচ্ছে যে আমার ভিতর দিয়ে যেতে পারবে না, আমার বর্ডারের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারবে না, আমার বিভিন্ন যোগাযোগের মাধ্যমে এগুলি ব্যবহার করতে পারবে না। সুতরাং এই যে জিও ইকোনমিক যে টেনশন তৈরি হয়েছে, এইটার তো কতগুলি ইম্প্যাক্ট আছে। এই ইম্প্যাক্টগুলির মধ্যে কিন্তু বাংলাদেশের উপরেও পড়ে, কারণ যুদ্ধ হলে তো স্বাভাবিকভাবে আমরা জানি যে পণ্যের মূল্য বেড়ে যায়, তারপরে হচ্ছে যেমন ধরেন সব সাপ্লাই চেইন ডিসরাপশন হয়, তারপরে এটার ফলে দেশের ভিতরে যারা, কারণ আজকালকার দুনিয়া তো একটা আরেকটার সাথে, একটা দেশ আরেকটা দেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত অনেকগুলো অর্থনীতি, যারা বাংলাদেশের মতো অর্থনীতি প্রায় 40% আমাদের কিন্তু বিশ্ব অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই জন্য এই ঝুঁকিগুলো আমাদের দেশের জন্য খুবই একটা প্রস্তুতি নেওয়ার এবং সতর্ক থাকার বিষয় রয়েছে। কারণ এখানে এইটার বাইরে আরও কী কী ঝুঁকি আছে, যেমন ধরেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা তো ভালো, আমরা বলছি যে উৎপাদনশীলতা বাড়াবে, আমাদের কাজের সময় কমাবে, কিন্তু এটার যে নেগেটিভ সাইড, সেই নেগেটিভ সাইডটাও কিন্তু বিশেষ করে আমাদের মতো দেশে এখনও যারা আমরা এখনও সেই প্রযুক্তির সুফলটাই পাই নাই, কিন্তু আমরা সুফলটা না পেলে কি হবে, আমরা কিন্তু হঠাৎ করে সেইটার নেতিবাচক দিকটার আমরা মুখোমুখি হয়ে যাব। হ্যাঁ, কারণ সেখানে এক্স্যাক্টলি যে তখন আমাদের এত দেশের, আমাদের তো একটা লেবার সারপ্লাস ইকোনমি, তো সেইখানে প্রযুক্তির ব্যবহারের ফলে আমরা সেই বাড়তি লেবার ফোর্সকে কোথায় তাদেরকে আমরা স্থানান্তর করব, কিংবা তাদের জন্য কী ধরনের কর্মসংস্থান সৃষ্টি করব, সেটা আমরা করতে পারছি না। এবং সারা পৃথিবীতে সেরকম হচ্ছে, এমনকি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশেও এত ছাঁটাই হচ্ছে, সেগুলো তো একদিকে এফিসিয়েন্সি বাড়ানো, আরেকদিকে হচ্ছে যে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই কাজগুলি করে দিচ্ছে, আমরা কি করব। তারপরে আরেকটা হচ্ছে যে তারা সেই রিপোর্টেই বলেছে যে এই ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন বিরাটভাবে একটা চ্যালেঞ্জ, এবং এইগুলোর মাধ্যমে মানুষের একটা দেশের ভিতরে ফেক নিউজ কিংবা এই ভুল তথ্য, ভুয়া খবরের ফলে অস্থিরতা সৃষ্টি হয়ে যায়, রাজনৈতিক অস্থিরতাও সৃষ্টি হয়ে যায়। এবং তারপরে আরও একটা বিষয় বলেছে যে সেটাও প্রযুক্তির সাথে জড়িত, সেটি হচ্ছে যে এই যে সাইবার অ্যাটাক, এই সাইবার নিরাপত্তা ঝুঁকিটাও কিন্তু আমাদের জন্য একটা চিন্তার বিষয়, কারণ আমরা তো প্রস্তুত না। আমরা এর আগে দেখেছি যে আমাদের যে কেন্দ্রীয় ব্যাংকে কী ধরনের অ্যাটাক হয়েছে, আমরা কিন্তু সেটা প্রতিরোধ করতে পারিনি। তো আমরা কিন্তু আমরা ডিজিটাইজেশনের দিকে যাচ্ছি, ডিজিটাল ইকোনমির দিকে যাচ্ছি, ডিজিটাল পেমেন্ট, ডিজিটাল আইডি, অনলাইন ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং, এইসবের দিকে যাচ্ছি, কিন্তু এটার বিপরীতে আমরা প্রস্তুত কতখানি হচ্ছি সেটা কিন্তু আমাদেরকে এই পাশাপাশি দুটা, কিন্তু একটা কিভাবে আমরা আপগ্রেডেশন করব, অন্যদিকে কোনো অ্যাটাক হলে আমরা কিভাবে সেটা প্রতিরোধ করব, এটি। আর আরেকটি হচ্ছে যে একটু আগে যে বললাম যে আমাদের দেশে যে কর্মসংস্থান এই অভাব, এই কর্মসংস্থানটাও কিন্তু উন্নয়নশীল দেশ এবং বাংলাদেশের মতো দেশের বিরাট একটা সমস্যা, চাকরির অভাব, এবং প্রযুক্তি আসলে তো আরও সেটা হবে। এবং তার ফলে কি হচ্ছে যে আয় বৈষম্য, সামাজিক অস্থিরতা, এগুলো বাড়তে থাকবে। এবং তারপরে বাংলাদেশের মতো দেশ যেগুলো কিনা জলবায়ু পরিবর্তনের উপরে বেশ সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল কান্ট্রিজ, সেই জলবায়ু পরিবর্তনের কারণে আপনি বন্যা, খরা, এগুলো তো হচ্ছে একদিকে উচ্চ তাপদাহ, অন্যদিকে আবার অতি শীত, সেগুলো দেখা দিচ্ছে। সেগুলো কিভাবে আমরা প্রতিরোধ করব, কিংবা সেগুলো থেকে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করব, এই যে ঝুঁকিগুলো, এই ঝুঁকিগুলো কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা একদিকে অভ্যন্তরীণ সমস্যা এবং ঝুঁকিগুলোর কথা বলছি, কিন্তু আমাদের এই যে বাহ্যিক ঝুঁকি যেগুলো রয়েছে, সেগুলোর প্রভাব কিন্তু আমাদের অর্থনীতির মধ্যে এসে পড়বে। সেই প্রস্তুতিটাও আমাদেরকে থাকতে হবে, তা না হলে আমাদের এই যে আগামী 5, 10, 15 বছরে আমরা যে কিভাবে উতরে আসবো আবার, কারণ কি দেখেন একটুখানি পিছনের দিকে তাকালে বাংলাদেশের তো এক সময় কি বলা হতো যে এত বাংলাদেশের প্রবৃদ্ধি বলি কিংবা সামাজিক উন্নয়ন একটা বিশ্বের দরবারে উদাহরণ হিসাবে একটা প্রতিভাত হয়েছিল উন্নয়নের। আমরা এমডিজি সময়ে যে একটা সাফল্য, হ্যাঁ, এই সাফল্য, হ্যাঁ, কিছুটা যদি আমরা ডিসকাউন্টও করি যে এত হয়নি, তারপরেও কিন্তু বাংলাদেশে একটা উদাহরণ হয়েছে, কিন্তু সেটারও একটা লিমিট, সেটা কোন পর্যন্ত হয়েছে। আপনি দেখবেন যে এই যে এমডিজিগুলো 1990 থেকে 2015 সাল পর্যন্ত যে ছিল, 2000 থেকে 2015 সাল পর্যন্ত সেটা, তো
তারপরে পরবর্তী সময়ে কিন্তু এরকম যে খুব একটা যেই গতিতে মোমেন্টামটা যেটা ছিল আস্তে আস্তে কিন্তু একটু স্তিমিত হয়ে যাচ্ছে। এবং এই যে 2024-এর যে জুলাই মাসে জুলাই আন্দোলন যেটা হলো, অগাস্টে যে তখন কিন্তু আমাদের যে সেই প্রবৃদ্ধির একটা গতিময়তাটা বলা হচ্ছিল, আমরা এত দ্রুত প্রবৃদ্ধি করছি, 7%, 7.5%, 8-এর দিকে চলে যাব এরকম, সেটা কিন্তু একটু থেমে আসছিল। প্রবৃদ্ধিও কিন্তু নিচের দিকে চলে আসছিল, ওই মোমেন্টামটা থেমে গিয়েছিল। কারণ এবং তারপরে ওই মূল্যস্ফীতি বেশি, এত যে সমস্যা যেগুলো একটু আগে বললাম, এত সমস্যার কারণে কিন্তু আপনার ওই অর্থনৈতিক প্রবৃদ্ধির মোমেন্টামও ছিল না। এবং আমরা এই যে একটা উদাহরণ সৃষ্টি করছিলাম অগ্রগতির, সেটা কিন্তু ছিল না, একটু ম্লান হয়ে আসছিল। সেই ম্লান ও ম্রিয়মাণ অবস্থা এবং সেই ম্লান অবস্থা থেকে এটাকে আবার ফিরিয়ে আনা, এটা কিন্তু আরও অনেক বছর লাগবে। সেই অবস্থাটা, এটা কিন্তু একটা কোনো ম্যাজিক ওয়ান্ড হবে না যে খুব দ্রুতই আমরা ফিরে যেতে পারবো। এখন আমাদের প্রবৃদ্ধি 4% দাঁড়িয়েছে, আগামীতে এটার প্রজেকশন করা হয়েছে 5.5% খুব ভালো যেটা 5.5%। তো তারপরে মূল্যস্ফীতিটা যদিও প্রজেকশন করা হচ্ছে 7% আমরা করতে পারিনি, এখনও 8.5% বাড়ে একটু কমে এরকমভাবে অবস্থায় রয়েছে। আর এই বছরে কর্মসংস্থান কিন্তু আরও কমেছে। লেবার ফোর্স সার্ভেতে যে কর্মসংস্থানের পরিমাণটা সেটাও কিন্তু কমেছে। তাহলে আমরা কিভাবে এগোচ্ছি? আর এক্সটার্নাল সেক্টরের কথা, হ্যাঁ, আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেটা এখন $28 বিলিয়ন মতো গেছে, যেটা কিনা এই 24 জুলাইয়ের সেটা 20-এর নিচে নেমে এসেছিল। রেমিটেন্স বাড়ছে, কিন্তু আবার আমাদের যে রপ্তানি, সেখানে কিন্তু একটা অনিশ্চয়তা দেখা যাচ্ছে, রপ্তানির প্রবৃদ্ধিটা কমে যাচ্ছে, সেটাও একটা চিন্তা। এবং রপ্তানিটা কেন চিন্তার বিষয়, ওই যে আমরা ভূ রাজনৈতিক অবস্থাটার বললাম, সেই ভূ রাজনৈতিক সমস্যার কারণে কিন্তু এটা ভবিষ্যতে আমাদেরকে এখানে আরও আপনার কৌশল নিতে হবে, স্ট্র্যাটেজি নিতে হবে। আমরা রপ্তানি বহুমুখীকরণ, রপ্তানির উন্নয়ন, রপ্তানির যে উৎকর্ষতা সাধন, এগুলির কথা বলছি, এই ধরনের প্রস্তুতি কিন্তু নিতে হবে। আর ডক্টর মজিদ, একটা বিষয়, যেমন আপনি IMF এর সঙ্গে বা এই ধরনের ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে এই ধরনের প্রতিষ্ঠানের নেগোসিয়েশনের কথাটা বলছিলেন, যে নিজেদের স্বকীয়তাটা বজায় রেখে। আরেকটা প্রশ্ন, যেমন আমরা এটা বোঝাই যাচ্ছে যে 2026 থেকে আস্তে আস্তে মানে আমাদের উন্নয়ন সহযোগীরা তারা যে পরিমাণ সহযোগিতা করতেন, সেই সহযোগিতার মাত্রা আসলে অনেক কমে আসবে। সেটা একটা বড় চ্যালেঞ্জ, এবং এই সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, এই চ্যালেঞ্জগুলো বাংলাদেশ কীভাবে মোকাবেলা করবে। আর যেটা ওই যে আপনার কর্মসংস্থানের কথা ডক্টর ফাহমিদা খাতুন বলছিলেন, তার 3টে মূল জায়গা। একদিকে কর্মসংস্থান, একটা মানুষের আয় বাড়ানো, কারণ আয়ের সঙ্গে ব্যয়টা কোনোভাবেই সঙ্গতিপূর্ণ হচ্ছে কিনা সেটা কীভাবে নিশ্চিত করা যাবে। এবং আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচি ঘোষণা করতে শুরু করেছে। সোশ্যাল ওয়েলফেয়ারের দিকে অনেক মনোযোগ, যেমন বিএনপির যে ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, নানান কিছু, এগুলো আসলে কতটা সুফল দেয় বা সবই দিয়ে? না, সুন্দর পয়েন্ট। আসলে নানান কারণ তো আছেই, থাকেই। সফলতা ব্যর্থতা তো বোঝা যায়। আমরা কিছু কিছু হয়নি একথা না, এটা ঠিক আছে, কিন্তু এটাও দেখতে হবে এই গত 1.5 বছরে 2 বছরে কিন্তু আমরা নেচারের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি। কোনো ন্যাচারাল ক্যালামিটি হয়নি, এমন কোনো বড় ধরনের ঘূর্ণিঝড় বা এমন কিছু হয়নি এটা। এবং যেটুকু অগ্রগতি হয়েছে সেটা অনেকটা স্বাভাবিকভাবেই হয়েছে আর কি। কিন্তু আমরা আসলে অস্বাভাবিক টাইমের দিকে এগিয়ে যাচ্ছি, অস্বাভাবিক সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। এবং এগিয়ে যেতে গেলেই আপনি যেমনটি বলেছেন, বিশ্বব্যাংক বা বৈদেশিক এদের সাহায্য এটাও কমে আসবে, কারণ তারাও তো সারা ওয়ার্ল্ডের যে পলিসি, যেমন অলরেডি ইউএনডিপির সাথে যুক্তরাষ্ট্রের বা ইউরোপিয়ান দেশগুলো সবাই আসলে তাদের সহযোগিতার হাত গুটিয়ে ফেলছে। আর আমরা এদিকে অলরেডি গ্রাজুয়েট হওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছি। গ্রাজুয়েট হলেই তো আমাদের অটোমেটিক্যালি অনেকগুলো জায়গায় আমাদেরকে তৈরি হবে, এই পয়েন্টটাও মাথায় রাখতে হচ্ছে আর কি। তো সেই সব কিছু রেখে, এই সমস্ত বিষয় রেখে আমি মনে করি যে নতুন যে সরকার ব্যবস্থা বা যেটা আসবে, সেখানে প্রথম কাজই হবে ওই কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারটা, যেটা মূল্যস্ফীতি, পারচেজিং পাওয়ার বা ওইসব ব্যাপারগুলোকে করবে। আর কর্মসংস্থানের সাথে করতে গেলেই বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে। আমরা বলছি যে রাজনৈতিক একটা বন্দোবস্ত বা অবস্থা হলেই বিদেশি বিনিয়োগ আসবে। আসলে বিদেশি বিনিয়োগ
কিন্তু এটা আলাদা করে দেখার বিষয় না। বিদেশি বিনিয়োগ আসবে না যদি না আমার দেশের বিনিয়োগ হয়। আমার নিজস্ব বিনিয়োগ যদি হয় তাহলে তখন সে আসবে। কেউ এখানে আর নিজের দেশে বিনিয়োগ হচ্ছে না আর ও এসে বিনিয়োগ করবে, এটা করবে না এবং করেনি। আমাদের গত 54 বছরের বিদেশি বিনিয়োগের যদি আমরা মানে ভালোভাবে যদি ডিসেকশন করি, আসলে প্রকৃতপক্ষে যে খাতে আমার দরকার, যে কারণে আমার দরকার, সেই বিনিয়োগ কিন্তু আসেনি। সেই হিসেবে বরং আমাকে আমার ওই গ্যাস উত্তোলনের দিকে আমাকে নিয়ে যায়নি। আমাকে কিভাবে আরও ওই অন্য গ্যাস দিয়ে বা আমার এখানে আমার জিনিস আমার এখানে উৎপাদন করে আমি আবার সেইটা কিনছি, এই ধরনের খাতে কিন্তু বিনিয়োগ এসেছে আর কি, টিএনটি সেক্টরে বা সিমেন্ট সেক্টরে যা আসছে। অর্থাৎ আমার দরকার যে বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, সেই বিনিয়োগ আসতে গেলে আগে আমার নিজের দেশের বিনিয়োগ পরিস্থিতি ভালো হতে হবে। বিনিয়োগ পরিস্থিতি ভালো হলেই আমার কর্মসংস্থানও যেমন হবে, তেমনি বিদেশি বিনিয়োগ আসাটা কম্পিটিটিভনেস করা যাবে। আমার বেসরকারি খাত যদি একদম পড়ে যায় বা থাকে, সেখানে বৈদেশিক বিনিয়োগ কিন্তু ওইভাবে আসবে না বা এসে কোনো কাজ হবে না আর কি। সুতরাং প্রথম কাজ হবে কর্মসংস্থান সৃষ্টি, অর্থাৎ বেসরকারি বিনিয়োগ পরিস্থিতির উন্নতি করলেই মূল্যস্ফীতি বা এগুলোর ব্যাপারটা হবে, জনগণকে সম্পৃক্ত করা যাবে, মানুষের চাকরি হলে যে অস্থিরতাটা কমে যাবে, এই বৈষম্যবিহীন আন্দোলনের যে মূল যে দাবি, সে দাবিগুলোর একটা হবে। এই দিকটা যখন ঠিক হবে তখন এর সাথে যুক্ত হতে হবে একটা সুশাসন সব জায়গায়। এই সুশাসনটা খুব বেশি দরকার রেভিনিউ আর্নিংয়ের ক্ষেত্রে। কারণ রেভিনিউ আর্নিং মানে শুধু এনবিআরের লোকের ভালো করা, সুশাসন করলাম এটা না, আমাদের করদাতারও সুশাসন প্রয়োজন হবে। এবং এইটার জন্যই করদাতা কর দেওয়ার ব্যাপারেও সে কিন্তু সুশাসন প্রত্যাশা করবে। কারণ তার সাথে যদি কর ন্যায্যতার ব্যবহার না করা যায়, শুধুমাত্র ধনীদের ছেড়ে দিলাম, ছোটদের ধরলাম, এটা হবে না। অর্থাৎ সুশাসনটা এখানে উভয় পক্ষেরই লাগবে এবং এই সুশাসনটা আরও বেশি লাগবে প্রশাসনের। কারণ আপনি যে সেবাটা নেবেন, আপনার নাগরিক জীবনের যেটা হবে, আপনি জমির বন্দোবস্ত নিতে যাবেন, আপনি যে কোনো কাজ করতে যাবেন, স্কুলে ভর্তি হতে যাবেন, শিক্ষায়, স্বাস্থ্য যা যাবেন, সেখানে যদি যিনি সেবাটা দেবেন তিনি যদি সুশাসিত না হন বা তার কাজ যদি সুশাসিত না হয়, তাহলে তো আপনার জনসেবাটা হলো না বা জনগণের কাছে আসলো না। সুতরাং সুশাসনটা বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যাবে, দেখতে হবে। আর দুর্নীতি দমনটা তো এটার সাথে জড়িত, সুশাসনের সাথে জড়িত। দুর্নীতি দমন হতে গেলে কথা এই মাথার থেকে ঠিক হতে হবে। এটা আপনি ওই এসি ল্যান্ডকে বা কিংবা ওই প্রাইমারি স্কুলে টিচার পড়াচ্ছে না, তাকে আপনি দুর্নীতি মুক্ত করতে যাবেন, হবে না যতক্ষণ না আপনার উপরের এখান থেকে যদি ওই দুর্নীতির সাপোর্ট বা তার যদি না বন্ধ করে দেয়। সুতরাং আমি মনে করি উপর থেকে কড়াভাবে দুর্নীতি দমনের বিষয়ে হতে হবে, হলেই এটা আরও 4-5টা খাতকে বাড়িয়ে দেবে। সবশেষে আমি মনে করি রেভিনিউ আর্নিং বাড়ানো ছাড়া এই জাতীয় যে সমস্ত চ্যালেঞ্জ, জিও পলিটিক্যাল বা জিও ইকোনমিক বা যা বলা হলো, সব কিছুই ঠেকানো সম্ভব হবে। সো রেভিনিউ আর্নিং বাড়ানোর সমস্যা কোথায়? মানে রেভিনিউ আর্নিং এর প্রথম সমস্যা হচ্ছে, আপনি তো রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন, তো না, প্রথম সমস্যা হচ্ছে রাজনৈতিক প্রতিশ্রুতি, কমিটমেন্ট। রেভিনিউ আর্নিং বাড়াবার আপনি নিজে সংসদে থেকে আইন পাশ করবেন, সেই আইন আপনি নিজে পড়ে দেখবেন না, তারপর কি হলো আপনার বেলায় কোনো ঠিক নাই, অথচ ওই জনগণের উপরে যেয়ে এটা পড়বে এবং পড়ে তারা দিতে চাবে না, এটা না। এখানে সকলকেই একত্রে এটা হতে হবে যে রেভিনিউ আর্নিংয়ে যেন জাস্টিস, ট্যাক্স জাস্টিস বা সুশাসন যেটা বলছি, করদাতারও সুশাসন, ওই ডিপার্টমেন্টেরও সুশাসন, এবং এটা থেকে সকলকে করে। আমি শ্রীলঙ্কার যেটা উদাহরণটা দিলাম এই জন্যই, তারা কিন্তু পুরোপুরি টু দি লাইন হয়ে গেছে। সেখানে করদাতা বা ওই কর এর সাথে সংশোধনের সাথে আমরা যেসব সমস্যায় ভুগছি সেগুলো কিন্তু সেখানে তারা এই আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে পেরেছে যে আমি যদি ঠিক মতন কর দেই বা কর দেওয়া হয়, আমি ইকোনমির থেকে অর্জন করব, আমি কর দেব, দিলেই আমার ইকোনমি ওই দিক থেকে আবার আমাকে হেল্প করতে পারবে। এই কনসেপ্টটা, এই দৃষ্টিভঙ্গিটা যতক্ষণ না হবে, আমি শুধু কর দিয়ে ফাঁকি দিতে থাকলাম, আমি আয় করলাম, ওরে কর দিলাম না, আবার ওদিক প্রত্যাশা করলাম আমাকে উনি এত সাহায্য দেবেন, এত করবেন, আমার পোর্ট সব কিছু সুযোগ করে দেবেন, এই প্রত্যাশাতে হবে না। এখানে দৃষ্টিভঙ্গির ব্যাপার, সকলকেই স্যাক্রিফাইসিংয়ে আসতে হবে এবং সকলকে স্যাক্রিফাইসিংয়ে আসলেই আমি মনে করি যে ওই আবার বলছি রাজনৈতিক কমিটমেন্ট লাগবে।
রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া দুর্নীতি দমন, সুশাসন বা রেভিনিউ আর্নিং নিশ্চিত করা যাবে না। ডক্টর ফাহমিদা খাতুন। ধন্যবাদ। আমার মনে হয় যে যদি আমরা সামনের দিকে আগাতে চাই, অর্থনীতি নিয়ে আলোচনা করলাম, উনি রাজনীতির কথাটা খুব ভালোভাবে সঠিকভাবে টাচ করেছেন। কারণ পলিটিক্যাল দিনের শেষে এটা তো আসলে পলিটিক্যাল ইকোনমি। প্রথমে আমার রাজনৈতিক ব্যবস্থাটা ঠিক করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ রাজনৈতিক শাসন ব্যবস্থাটা কেমন হবে, দেশ কারা শাসন করবে, কিভাবে শাসন করবে, এবং ধরেন আগামী নির্বাচন সামনে আসছে, সেই নির্বাচনটা কেমন হবে, নির্বাচনের পরবর্তী সরকার তারা কিভাবে দেশটা শাসন করবে, সেখানে কি জনগণের ভয়েসের কোনো জায়গা থাকবে কিনা, তারা যেই ধরনের নীতিমালা নিবে সেখানে সেই নীতিমালাগুলি কি সাধারণ জনগণের কথা মাথায় রেখে হবে, নাকি যারা রাজনৈতিক ক্ষমতাসল রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে যারা ক্ষমতাধর তাদের কথা মাথায় রেখে হবে। সেটা যদি হয় তাহলে কিন্তু বিজনেস অ্যাজ ইউজুয়াল, আমরা যেরকম করেছি কোনো জায়গায় একটু ভালো করলাম, কোনো জায়গায় একটু খারাপ করলাম, এবং এটা একটা ভঙ্গুর অবস্থায় থাকবে, এটা কোনো টেকসই অবস্থা হবে না। আর আরেকটা বিষয় যে উনি বলছেন যে ট্যাক্স জাস্টিসের কথা, এই ট্যাক্স জাস্টিসটাও কিন্তু আমার সামগ্রিক সুশাসনের সাথে, শাসন ব্যবস্থার সাথে জড়িত। কারণ দুই ধরনের বিষয় দেখি, যারা কর দিচ্ছে, বিশেষ করে যারা চাকুরিজীবী, যারা মধ্যম আয়ের লোকেরা কিংবা উচ্চ আয়ের চাকরিজীবী, তারাই কিন্তু এই বারবারই তাদের উপরই কিন্তু তাদের এই করের এটা বোঝাটা চাপানো হয়। তারা কর দেওয়ার পরেও কিন্তু তাদের কাছ থেকে আরও কিভাবে আদায় করা যায়, তাদের ফাইল খোলা, হ্যাঁ, এটা করের নেটওয়ার্ক বাড়ানো। আরেকটা হচ্ছে যে যারা ফাঁকি দিচ্ছে, এবং ফাঁকি দিচ্ছে কারা, যারা বড় বড় করদাতা। কেন, তাদেরও একটা যুক্তি আছে। তারা বলছে যে দেখেন, ব্যবসা করতে যেয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় জায়গায় তাদেরকে চাঁদা দিতে হয়, ঘুষ দিতে হয়, তো তার তো সেখানেই তার ব্যবসার খরচ, কস্ট অফ ডুইং এগুলো চলে যাচ্ছে, হ্যাঁ, সেইগুলো চলে যাচ্ছে। এখন যদি সে নির্বিঘ্নে ব্যবসাটা করতে পারতো তাহলে হয়তো আরও কিছু কর সে দিতে পারতো, এবং কর ব্যবস্থাটাও, আদায়ের ব্যবস্থাটাও যদি ওরকম হতো যে ফাঁকি দিলে তার জন্য অ্যাকাউন্টেবিলিটি থাকবে, তাকে জবাবদিহি করতে হবে। যারা কর দিচ্ছে তাদেরকেই সেই ফাইল নিয়ে টানাটানি করার তো কোনো প্রয়োজন নাই, এটা কিন্তু একটা হয়রানি, ভোগান্তি। আর তৃতীয় বিষয় হচ্ছে যে মানুষ এটাও দেখতে চায় যে তার করের টাকা দিয়ে কি কি করা হচ্ছে, রাষ্ট্র সেখানে কি কি করছে। সেই করের টাকা দিয়ে আবার তারা সাংসদরা কি কর মুক্ত গাড়ি কিনছেন তারা, এবং বিলাসবহুল গাড়ি কিনছেন, কিংবা বিভিন্ন জায়গায় তারা বিলাসিতা করছেন, অপচয় করছেন, দুর্নীতি করছেন, তো কিংবা কোনো প্রকল্প নিচ্ছেন, সেই প্রকল্পের যে ধরনের ব্যয় হচ্ছে, বিশাল পরিমাণে অপচয় হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সেইগুলোও কিন্তু মানুষ দেখে। সেই জন্য মানুষ একটা নিরুৎসাহিত হয়। এবং তারপরে তার বিপরীতে সে যারা কর দিচ্ছে তারা কি যে আপনার কোনো ধরনের পাবলিক সার্ভিস, অর্থাৎ সরকারি সেবা পেতে তাদের কেমন বেগ পেতে হয়, তারা কি কোনো সরকারি হসপিটালে যেয়ে তারা কি কোনো একটা ইমার্জেন্সিতে যে সাথে সাথে কোনো সিট পাচ্ছে, ডাক্তার পাচ্ছে, ওষুধ পাচ্ছে, কিংবা সরকারি স্কুলগুলোতে তারা যে সেখানে কোনো তাদের বাচ্চাদের ভর্তি করতে পারছে, যেগুলো ভালো স্কুল আছে সেটা পাচ্ছে না, কিংবা গুণমান সম্পন্ন শিক্ষা স্বাস্থ্য সুবিধা পাচ্ছে, তো ওগুলোও দেখার বিষয়। এটা একটা সামগ্রিকভাবে দেখতে হবে। এখন দেখেন যে আমরা সবসময় বলছি যে এই যে এখন একটা পদক্ষেপ, আপনি তো সেখানে কমিটিতে ছিলেন, যে এই কিভাবে এই কর ব্যবস্থাটাকে উন্নত করা হবে, প্রশাসন এবং আদায়েরটাকে ভাগ করা হয়েছে। তো এটা তো জাস্ট একটা প্রশাসনিক ব্যবস্থা, কিন্তু এটাকে বাস্তবে ফলপ্রসূ করা, কার্যকর করা, সেটা কি করতে হবে। কারণ আপনি সেখানে যারা আদায় করছে সেখানে ডিজিটাইজেশনের কথা বলা হচ্ছে, অটোমেশনের মাধ্যমে করা হবে, যে আমরা এখন এই সব কিন্তু ইয়ের মাধ্যমে দিতে হবে, হ্যাঁ, রিটার্ন সাবমিট করতে হবে এইগুলো। কিন্তু সেখানে কি দুর্নীতি হচ্ছে না, সেখানে কি হচ্ছে, সেখানেও লুপ, কারণ এটার পিছনে তো মানুষ বসে আছে। কারণ যতক্ষণ পর্যন্ত না তাকে জবাবদিহিতা, তাকে এটা মানে ধরা পড়লে, এবং ধরা পড়ারও একটা উপায় থাকতে হবে, ধরা পড়লে তাকে কি জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে কিনা সেটা একটা বিষয়। তারপরে হচ্ছে যে তার যে এই পুরোপুরি তাদের স্কিলের বিষয়টা রয়েছে। তারপরে হচ্ছে যে আরও
প্রশাসনিক কিছু জটিলতা আছে, সেগুলোও কিন্তু প্রশাসনিক জটিলতাটাও দূর করতে হবে, যে ওখানে যারা কাজ করবে তারাও কিভাবে মোটিভেটেড থাকবে, যে ভালো কাজ করছে তার কি কোনো তার প্রমোশনের ক্ষেত্রে তার কি সে কোনো ইয়ে পাবে কিনা, তার বিবেচনা, তার জন্য প্রমোশনের বিবেচনাটা অন্য যে ভালোভাবে কাজ করছে না তার সাথে একইভাবে দেখা হবে নাকি, অর্থাৎ যোগ্যতা এবং মেরিটোক্রেসি এবং এইগুলোর কি দাম আছে কিনা প্রশাসনে, আমলাতন্ত্রে, সেই বিষয়গুলো কিন্তু খুব জরুরি। আমরা যে সরকারি সেবার কথা বলি তারাই তো সরকারি সেবা দিচ্ছে, কিন্তু সেখানেও কিন্তু একটা তাদের মোটিভেশনটা কি কাজ করার পিছনে, অনেক সময় দেখা যায় যে গা করছে না এবং শতপ্রণোদিত হয়ে কিংবা প্রোঅ্যাক্টিভভাবে তারা অনেকেই কাজ করতে চায় না, ভয় থাকে একটা যে তার প্রোটেকশনটা কি হবে, সেই বিষয়গুলো কিন্তু জড়িত আছে দুই পক্ষে, যে সেবা নিতে চাচ্ছে, সে যে সেবা দিচ্ছে রাষ্ট্রীয় পক্ষ থেকে। তো সামগ্রিকভাবে আমি বলবো যে আসলে রাজনৈতিক অর্থনীতিটা যদি আমরা ঠিক না করতে পারি তাহলে আমাদের এই ধরনের উন্নয়নের গল্প, একসময় আমি যেটা বললাম যে আমরা শুরু করেছিলাম 1990 থেকে, আস্তে আস্তে কিন্তু 15-16 এই পর্যন্ত এসেছিলাম, তারপর আর এগোতে পারিনি। তো সেই পর্যায়ে যাতে না যায় সেই জন্যই কিন্তু আসলে রাজনীতিকে ঠিক করতে হবে। ডক্টর মজিদ, ওই কথা ওইটাই, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমি আবার বারবার বলছি এই জন্যই যে দৃষ্টিভঙ্গির ব্যাপারটা হচ্ছে আমি একটা জিনিসকে ইতিবাচকও দেখাতে পারি, আবার সেটা আপনি কি আশা দেখতে পান, আশার আলো? না, আশার আলো দেখতে হবে। আমি আবার বলছি, দেখতে হবে বলে তো আমরা হতাশায় পড়ে যাওয়ার কথা বলতেই পারছি না, মোটেই না। কারণ আমাকে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, আমাকে ইতিবাচকভাবেই দেখতে হবে, নেতিবাচকরাই ইতিবাচকে আনার চেষ্টা করতে হবে আর কি। আমাদের পুরো সমাজে কিন্তু এই আপনি নির্বাচনের এই যে প্রার্থী নির্বাচন থেকে শুরু করে সব কিছু আপনি দেখেন, ওই যে ব্যাড মানি ইজ ড্রাইভিং অ্যাওয়ে গুড মানি ফ্রম দ্য মার্কেট। এটা আমি অফিস আদালতে দুর্নীতি দমন যখন এই বা সুশাসন ফিরাতে চাই, তখন কিন্তু প্রথম উদ্দেশ্য হচ্ছে যে ওখানে ভালো লোকগুলো কিন্তু কোণঠাসা হয়ে গেছে, তারা পদোন্নতি পায়নি বা আরও কত কিছু কারণে, এমনকি এইভাবেই বলে যে তুমি এত কাজ করো কেন, আমি করি না তুমি করো কেন। এই যে ভাবটা, এই যে দৃষ্টিভঙ্গিটা, এইটাকে সকলের জন্য সমান করতে হবে। আমার সমাজে নির্বাচনে হোক, যে কোনো জায়গায় হোক, ওই ব্যাড মানি যেন নেতৃত্ব না নেয় বা দেয় বা করে, এবং এটা এই সংস্কারটা যেটা উনিও বললেন, এই সংস্কারটা আসতে হবে ভিতর থেকে আসতে হবে। তা না হলে পর একটা আস্থার একটা দর্শন যদি না দাঁড়াতে পারে, তো তাহলে কিন্তু এটা ওই জেলাও সেই কদুর দিকে চলে যেতে পারে, এটা বড় ভয়। সেই জন্য সব দিকেই লক্ষ্য থেকে থাকতে হবে যে দুষ্টের দমন, শিষ্টের পালন, এই পদ্ধতি, এই প্রক্রিয়া, এবং এটা থাকতে হবে। আর হচ্ছে সবার উপরে এই কথা থাকবে যে আমি নিজে স্বয়ংভর হব, নিজে পর স্বনির্ভর হব, এই স্বপ্ন থাকতে হবে। কারণ তা না হলে আমরা ভূ রাজনৈতিক বা নানান ধরনের এর থেকে নানান ধরনের নানান ধরনের পুষ্টিহীনতার থেকে শুরু করে বা যেভাবে হোক ভাইরাস বা যেভাবে হোক আমি কিন্তু আক্রান্ত হতে থাকবো। সুতরাং আমার নিজের স্বাস্থ্যর প্রতি আমার নিজেকে খেয়াল রাখতে হবে, যাতে আমি এই নানান ধরনের নানান কিসমের নানান বিষয়ের আক্রমণ থেকে আমি যেন টিকে থাকতে পারি। সেই জন্য আমাকে প্রথমেই ওই স্বয়ংভর, স্বনির্ভর, আত্মনির্ভর এই চিন্তা চেতনা থাকতে হবে। এর জন্য আমার ভিতরে যে সংস্কার তো বিরাট শব্দ, বড়। আমার তো মনে হয় এক সময় আমরা কিন্তু বছর 2 আগে বলতাম এই স্মার্ট শব্দটাও দিন কয়েক পরে স্মার্ট উল্টো হয়ে যাবে। তা আমার কাছে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট সংস্কার যেন সংস্কারই হয়, সেই সংস্কার, মনের সংস্কার, দৃষ্টিভঙ্গির সংস্কার, আমার রাজনৈতিক সিস্টেমের সংস্কার, রাজনৈতিক দলের ভিতরে সংস্কার, এটা প্রয়োজন এই জন্যই। কারণ আপনি সেই পুরনো ব্যবস্থা, পুরনো মানসিকতা, পুরনো রেখে আপনি অনেক কিছু করবেন, এই কথা বলাটা সহজসাধ্য হবে না, এটা কিন্তু কঠিন। তো সেই জন্যেই বলছি যে একটা দৃঢ়চিত্ত একটা পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সকলের মধ্যে ঐকমত্য, এবং ঐকমত্য নিজে বললে হবে না, এই ঐকমত্যতে সকলকে করতে গেলে, সামিল করতে গেলে, আনতে গেলে সকলের প্রতি আচরণ ভালো হতে হবে। ডক্টর ফাবিদা খাতুন, যেটা ডক্টর মজিদ বলছেন, আরেকটা বড় চ্যালেঞ্জ হলো যে এলডিসি গ্রাজুয়েশন 2026-এ, তো প্রস্তুতিটা আসলে না, আমাদের তো কোনো প্রস্তুতি নাই। আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যে এটাও পিছনে ফিরে একটু তাকাতে হবে যে
এটাও কিন্তু যতটা না আমরা খুব ভালো করেছি অর্থনৈতিক সামাজিকভাবে, তার চাইতেও বেশি ছিল একটা রাজনৈতিক একটা মাইল ফলক হিসাবে দেখানোর জন্য। তো সেইটাই আর কি, যে প্রস্তুতি, এবং সেটা না হয় হলামই, কিন্তু তারপরেও যে আমাদের হাতে যে সময়টা ছিল, সেই সময়ে যে প্রস্তুতি, সেটার ব্যাপারে একেবারেই উদাসীন ছিল আগের সরকার। এবং এই সময়ে এসেও আমরা দেখলাম যে তেমন প্রস্তুতি নেওয়া হয়নি, এবং যার প্রেক্ষিতে এখন একদম যখন দোরগোড়া এসে গেছে, আমরা গত বছরে দেখলাম যে বিশেষ করে যারা রপ্তানিকারক, যারা ব্যবসা করছেন, তারা কিন্তু খুব গভীর উদ্বেগের মধ্যে আছেন, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধও করেছিলেন যে এটা পিছানোর জন্য কোনো আবেদন করার জন্য। কিন্তু তারা প্রথমে বলেছিলেন যে তারা পিছানোর জন্য দেখবে, তারপরে তারা তো বললেন যে এটা সম্ভব না। তো সেখানেও কিন্তু একটা দোদুল্যমান সিদ্ধান্তহীনতা আছে। আমি কিন্তু মনে করি যে অনেকেই বলে থাকেন যেটা কেন বাংলাদেশের কোনো যুক্তি নাই ইত্যাদি। দেখেন, যেহেতু আমাদের কোনো প্রস্তুতি নাই, এখানে আবেদন করার জন্য কোনো সমস্যা ছিল না। এখানে তো আমরা কোনো কিছু লুজ করছি না, নো হার্ম ইন অ্যাপ্লাইং, সেটাই অবস্থানটা। অনেকে বলছেন যে আবার যদি পেয়ে যান 6 বছর 3 বছর, তখনও প্রস্তুতি নেওয়া হবে না, কারণ এখানে সুবিধা পেয়ে অভ্যস্ত, এখানে ধরেন ট্যাক্স সুবিধা, সাবসিডি, ইনসেন্টিভ এগুলি পেয়ে থাকেন ব্যবসায়ীরা, তারা এটা প্রতিহত করবেন। কিন্তু তারপরেও এতদিন যখন নেইনি, এবং এখন একটা ক্রুশাল সময়, এই সময় কিন্তু আমাদের অর্থনীতির একদম লোয়েস্ট জায়গায় আছে, গত 1-2 বছর থেকে যে লোয়েস্ট অবস্থায় আছে। তো সেই অবস্থার মধ্যে আবার যখন গ্র্যাজুয়েট করব, তখন তো আমরা সরাসরি ধাক্কা খাবো। এই যে রপ্তানি, অলরেডি কিন্তু রপ্তানি আয়টা কমে যাচ্ছে, প্রবৃত্তিটা। তো এখন আমাদের প্রস্তুতি, যদি আমাদের একটা কেস বানানো যেত যে অ্যাপিল করার জন্য একটা অবস্থা দেখিয়ে, যে বিভিন্ন ধরনের, সেটা তারা কি যুক্তি দিতেন সেটা তারা জানেন, দেওয়া যেত, তাহলে না পেলেও তো চেষ্টা করা হয়। তো সেই ব্যাপারে আমি কিন্তু এই পক্ষেই আছি, এবং এখন তো জানি না এখন সময়ে কতখানি আছে। অনেকে বলেন যে এটার হলেও এটা পাশ হতো না, আফ্রিকান এলডিসিরা এখানে প্রতিহত করবে, ভোটে পাশ হয়ে যাবে, হলে লজ্জার বিষয়। এবং যদি নেপাল যদি না করে, আবেদন না করে, আমরা একমাত্র আফগানিস্তানের সাথে, আর বাংলাদেশ হয়ে যাবে আমাদের ইমেজ। দেখেন, এখানে ইমেজের কিছু নাই, এখানে আমাকে সার্ভাইভ করতে হবে। আমি তো প্রস্তুত না, আমার এই এক্সপোর্ট সেক্টর, এখানে কত লোকের কর্মসংস্থান রয়েছে, এবং এই যে এমনিতেই এখন শুল্ক, ইউএস ট্যারিফ বেড়ে যাওয়ার ফলে কিন্তু অনেকখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে অন্যান্য দেশে যদি যখন এই ট্যারিফটা বেড়ে যাবে, তখন তো আরও প্রতিযোগিতা সক্ষমতা কমে যাবে। হ্যাঁ, 3 বছর গ্রেস পিরিয়ড আছে, ইউরোপিয়ান ইউনিয়নে 3 বছর দেওয়া হয়েছে, চায়না দিয়েছে 2 বছর, 2028 সাল পর্যন্ত। ইউকে গভর্নমেন্টের একটা প্রোগ্রাম আছে, সেখানেও শুল্কমুক্ত প্রবেশ দেওয়া হবে, সেগুলো একটা গ্রেস পিরিয়ড। কিন্তু আরেকটু সময় পেলে আমার উইন্ডো অফ অপরচুনিটিটা একটু বাড়তো, প্রসারিত হতো। তো সেটা কিন্তু একটা চেষ্টা করা যেত। এটা কেন করা হয়নি, তাদের আমি নিশ্চয়ই কোনো বিবেচনা প্রসূত কারণে হয়েছে, কিন্তু আমার কাছে এটা সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত হয়নি বলে মনে হয়। আর আমি সব শেষে যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে এখন সামনের দিকে এগোনোর জন্য, জানি না কতটুকু সময় আছে, হ্যাঁ 2 মিনিটে আমি বলতে চাই। দেখেন, আপনি তো নির্বাচন দিয়ে শুরু করেছিলেন, আমি সেটাই বলতে চাই যে এখন তো সামনে একেবারে নির্বাচনটা দোরগোড়ায় এখন, এবং নির্বাচনের দিকেই মানুষ তাকিয়ে আছে। এখনও কিন্তু সন্দেহ, অনেকেই ভাবছে যে নির্বাচন হবে কি হবে না, এগুলো কিন্তু আলাপ আলোচনা চারদিকে হচ্ছে, যে নির্বাচন হবে কি হবে না একটা চিন্তার বিষয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে কী ধরনের নির্বাচন হবে, এটা কি সুষ্ঠু নির্বাচন হবে কিনা, এটার কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে কিনা, এইগুলো বিষয় রয়েছে। এবং আরেকটা আলাপ হচ্ছে যে এই নির্বাচনে বাংলাদেশের জনগণের ভোটের প্রতিফলন হবে কিনা, কারণ এখানে ভূ রাজনৈতিক বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভূ অর্থনৈতিক বিষয় আলোচনা করেছি, কিন্তু ভূ রাজনৈতিক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু বাংলাদেশের অবস্থান ভৌগোলিকভাবে একটা কৌশলগত জায়গায় রয়েছে। বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশগুলো কিন্তু বাংলাদেশকে তাদের পক্ষে নিতে চায়, সেটা করতে যে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারেও কিন্তু তারা হস্তক্ষেপ করতে চায় পরোক্ষভাবে, এবং সারা পৃথিবীতেই তো এটা চলছে, সেটা দেখছি। এবং এই জন্যই অনেকেই বলে থাকেন যে বাংলাদেশের নির্বাচনটা আসলে 80% নির্ভর করছে বাইরের শক্তিধর দেশগুলোর উপরে, 20% দেশের ভিতরে। এই অবস্থাটা কিন্তু খুবই চিন্তার বিষয়। সেইখানেই আসলে দেখার বিষয় যে অন্তর্বর্তীকালীন সরকার কতখানি নিজের শক্তি, নিজের বিবেচনার ভিত্তিতে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন
উপহার দেয় জনগণকে। ডক্টর মজিদ, ক্লোজিং রিমার্কস। আমি একটু যোগ করি ওই যে গ্রাজুয়েশন হওয়ার ব্যাপারে, এটা কিন্তু ওই ইমোশনের ব্যাপার না যে আমি গ্রাজুয়েট হয়ে যাব আমার বিরাট কিছু হবে। এটা হচ্ছে আমার এখন কিন্তু অর্থনীতির মর্মমূলে এটা কিন্তু আঘাত করবে বা বিষয় করবে। আমাকে হয়তো এখন মুখে মুখে বলছে হ্যাঁ তুমি মিস্টার রহিম হয়ে যাও, তোমার অনেক ক্লাবে দাওয়াত দেবো। আমার যে কাপড়ই নাই, আমার যে বৌমা, আমি যে বউকে ক্লাবে সেই কাপড়ই নাই, আমার সেই জ্ঞানও নাই, আমার সেই শিক্ষা নাই, আমার সেই অবস্থা নাই। কারণ যে তিনটি বিষয় অর্থনৈতিক ভঙ্গুরতা, এইচআরডি আর হচ্ছে গিনি সহগের যে তিনটে, এটা তো 18 সালের ফিগার। সেই 18 সালের ফিগার তো সেই সময় সবাই জানি যে এটা ইনফ্লেটেড ইত্যাদি। ইভেন তাও যদি থাকতো গত কয়েক বছরতে আমরা ওগুলো প্রত্যেকটাতে হেরে গেছি আর কি, অলরেডি নাই এখন। সেখানে আমাকে এই মানে আমি গ্রাজুয়েট হয়ে যাব, আমি মনে করি এটা একটা বড় ধরনের রিস্ক ব্যাপার হবে। কে কি মনে করলো আমাকে 5 মার্ক গ্রেস দিলে কি হবে না হবে এই কথা না ভেবে আমাকে ভাবা উচিত, এই জিনিসটা করা উচিত, এবং সাথে সাথে প্রস্তুতি নেওয়া উচিত, ওয়ার্ক প্ল্যান নেওয়া উচিত যে আমাকে যে 2 বছর সময় দেন, আমি 2 বছর এই করব, এবং সেটা করার ব্যাপারে সকলকে থাকতে হবে। আমি শুধু সময় বাড়িয়ে নিয়ে আমি বৃহস্পতিবার পরীক্ষা হবে এটা আমি জানি বলে আমি রোববারে পড়াশুনো করছি, আমি যেই শুনবো যে বৃহস্পতিবার পরীক্ষা হবে না তো আমি পড়াশুনো ছাড়ান দেবো, এই পড়াশুনো ছাড়ান দিলে হবে না, এই বিষয়টা থাকতে হবে। সুতরাং আমি বলে করি যে বিশ্বাস করার জন্যে সমগ্র জাতিকে জাগিয়ে তুলতে হবে। যেমনটি উনি শেষে বলেছেন, এটা অন্তর্বর্তীকালীন সরকারের বা যে সরকারি যারাই আছেন তাদেরই এটা কিন্তু এই নিশ্চয়তাটা করতে হবে সকলে মিলিয়ে, যে সকলে মিলিয়ে আমরা লেট আস ফেস দ্য চ্যালেঞ্জেস। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউব চ্যানেলে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং ডক্টর ফাহমিদা খাতুন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অনুষ্ঠানের জন্য। দর্শক, আমার দুই অতিথি দেশের বর্তমান অর্থনীতির চিত্রটা আসলে বরাবরের মতোই চিত্রায়িত করেছেন, খুব সন্তোষজনক তেমন কিছু নেই, এবং সেটা মূলত আসলে যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত তাদের কারণেই, এবং তাদের পেরিফেরির মধ্যে যারা সুবিধাভোগী আছে তাদের জন্যে। উপায় কী সেটা ওনারা অনেকটাই খুব জোরের সঙ্গে বলেছেন যে স্বচ্ছতা, জবাবদিহিতা, অনেস্টি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। করাপশনটাকে কীভাবে কমিয়ে আনা যাবে সেটি, এবং সরকার দায়িত্ব গ্রহণ করবার পরে নির্বাচনের পরে যারা যদি নির্বাচন ঠিকঠাক মতো হয়, কেউ দায়িত্ব পান জনগণের ভোটে, তাদের করণীয় কি একদম প্রাথমিক পর্যায়ে। মূল্যস্ফীতির কথা বলেছেন, কর্মসংস্থান, মানুষের আয় বাড়ানোর কথা বলেছেন, বিনিয়োগ বৃদ্ধির দিকে মনোযোগ দেবার কথা বলেছেন, এবং আমাদের যে জ্বালানির সংকট আছে, সরকারের ঋণ নির্ভরতা, এই জায়গাগুলোতে অনেক বেশি মনোযোগ দেবার কথা বলেছেন। উনি বলেছেন যে সরকারকে অনেক বেশি বা তার নীতি প্রণয়নের ক্ষেত্রে জনসম্পৃক্ত হতে হবে এবং জন আস্থা অর্জন করতে হবে, এবং যে যুগে বাংলাদেশ প্রবেশ করেছে এবং গোটা পৃথিবী, যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন বা এআই, এগুলোকে কিভাবে আসলে ডিল করা হবে সেটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে দুজনেই বলেছেন যে শুনতে ভালো শোনা যাচ্ছে, কিন্তু তার জন্য যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতিটা আসলে বাংলাদেশের এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং সব মিলিয়ে মূল কথা যেটা ওনারা বলবার চেষ্টা করছেন, প্রথমে রাজনৈতিক ব্যবস্থাটা ঠিক করতে হবে, এবং রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে সঙ্গে আসলে অর্থনৈতিক ব্যবস্থা ঠিকঠাক করবার সুযোগ তৈরি হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।